আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, মধ্যপ্রাচ্যের কৌশলগত অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে তীব্র নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। গতকাল রাতে প্রণালীটির ওমান অংশে ইরান সমর্থিত বাহিনী এবং দেশটির বিপ্লবী গার্ডের ক্ষেপণাস্ত্র হামলায় কাতার ও সৌদি আরবের দুইটি জ্বালানি ট্যাঙ্কার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখুন, এই হামলার মধ্যে তরলকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি বোঝাই কাতারের একটি বিশাল ট্যাঙ্কারে ভয়াবহ আগুন লেগে গেছে। যে কোনো মুহূর্তে সেটি বিস্ফোরণের ঝুঁকিতে রয়েছে। রয়টার্সের প্রতিবেদন বলছে, কাতারের যে জাহাজটি হামলার আক্রান্ত হয়েছে সেই জাহাজটির নাম হলো আল রেকাত। এটি কাতারের একটি যে কিউ ফিক্স শ্রেণীর একটি এলএনজি ক্যারিয়ার। এটি বিশ্বের অন্যতম বৃহত্তম এবং আধুনিক জাহাজগুলোর একটি। এই জাহাজটির দৈর্ঘ্য প্রায় ৩১৫ মিটার, প্রায় ১,০০০ ফুটের বেশি, এবং এর প্রস্থ প্রায় ৫০ মিটার। এটিকে একটি ভাসমান বহুতল ভবনের মতো বিশাল। এই বিশাল এলএনজি জাহাজটি প্রায় ২,১০,০০০ কিউবিক মিটার পর্যন্ত তরলকৃত যে প্রাকৃতিক গ্যাস বা এলএনজি রয়েছে তা পরিবহন করতে পারে। এটি একটি পরিমাণ বিশাল। যদি কোনো কারণে বিস্ফোরণ ঘটে তাহলে জাহাজে থাকা কোনো নাবিকরাই আর বেঁচে থাকতে পারবেন না, এবং উপকূলে যেই সকল বিভিন্ন ধরনের কেমিক্যাল রয়েছে তা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। আন্তর্জাতিক রিপোর্ট বলছে যে অজানা প্রজেক্টাইল বা মিসাইল হামলার কারণে জাহাজটির ইঞ্জিন রুমের বাম দিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং এটি যে কোনো মুহূর্তে বিস্ফোরণের জন্য ঝুঁকিতে রয়েছে। বর্তমানে আন্তর্জাতিক রিপোর্ট যেমনটা বলছে, জাহাজ থেকে নাবিকদের সরিয়ে নেওয়ার কাজ চলছে। দেখুন, অপর যেই সৌদি আরবের জাহাজটিতে আক্রমণ হয়েছে সেটি একটি বিএলসিসি বা ভেরি লার্জ ক্রুড ক্যারিয়াল। এগুলো বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক জাহাজগুলোর একটি। এর দৈর্ঘ্য প্রায় ৩৩০ মিটারও বেশি হতে পারে। এই জাহাজগুলো সাধারণত প্রায় ২০ লক্ষ ব্যারেল পর্যন্ত অপরিশোধিত জ্বালানি তেল বহন করতে সক্ষম। সেই জাহাজেও কিন্তু একইভাবে হামলার ঘটনা ঘটেছে, এবং সেটি যদি ডুবে যায় বর্তমানে বা ক্ষতিগ্রস্ত হয়ে বিস্ফোরিত হয়, তাহলে বিশাল পরিমাণের যে অপরিশোধিত জ্বালানি তেল রয়েছে সেটি পুরো পারস্য যে সাগর রয়েছে সেখানে ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। দেখুন, এই হামলার দায় দায়িত্ব এখনো আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি ইরান। তবে যুক্তরাষ্ট্র এবং উপসাগরীয় দেশগুলো এই হামলার দায় দায়িত্বের জন্য ইরানকে দোষারোপ করেছে। এখানে বলে রাখা ভালো, সৌদি আরব এবং কাতারের জাহাজে এমন এক সময় হামলা করা হলো যার মাত্র কয়েকদিন পূর্বেই সৌদি আরবের প্রতিনিধি দল ইরানের যে প্রয়াত রাজনৈতিক নেতা রয়েছেন আয়াতুল্লাহ খামেনি, তার যে শেষ বিদায়ের অনুষ্ঠান রয়েছে সেখানে তিনি উপস্থিত হয়েছিলেন। এবং সুসম্পর্কের বার্তা যখন এই দুই দেশের পক্ষ থেকে দেওয়া হচ্ছে, হঠাৎ করে তাহলে কেন তাদের জাহাজে হামলা? দেখুন, এই ক্ষেত্রে আন্তর্জাতিক বিভিন্ন তথ্য থেকে জানা যাচ্ছে, ইরান হরমুজ প্রণালী দিয়ে চলাচলের জন্য তাদের সীমান্তের কাছাকাছি একটি রুট ওপেন করে দিয়েছে এবং নির্দেশ করে দিয়েছে সকল জাহাজকে এই দিক দিয়ে চলাচল করতে হবে এবং ইরানের থেকে অনুমতি বা সেবা ফি দিতে হবে। তবে এই নির্দেশনা ইরানের যেটা ছিল সেটা অনেকটাই উপেক্ষা করে কাতার এবং এই জায়গায় সৌদি আরবের জাহাজটি যে যুক্তরাষ্ট্রের রুট রয়েছে ওমানের উপকূল দিয়ে তা দিয়ে যেতে চাচ্ছিল, আর এটি কিন্তু কোনোভাবে ইরান মেনে নিতে পারছিল না। যুক্তরাষ্ট্রের কোনো ধরনের হস্তক্ষেপ বা কোনো কন্ট্রোল হরমুজ প্রণালীতে থাকবে তার বিন্দু মাত্র সুযোগ দিতে চায় না ইরান। আর এই জন্যই ভালো সম্পর্ক থাকার পরও বর্তমান পরিস্থিতিতে সৌদি আরব এবং কাতারের সঙ্গে সম্পর্কটা কিছুটা স্থিতিশীল। তারপরও কিন্তু তাদের জাহাজে হামলা করেছে ইরান, কারণ হরমুজ প্রণালীকে কেন্দ্র করে তারা কোনো ছাড় দেবে না। দেখুন, কাতার এবং সৌদি আরব মধ্যপ্রাচ্যের অত্যন্ত প্রভাবশালী দুইটি দেশের জ্বালানি ট্যাঙ্কারে শক্তিশালীভাবে হামলা। জাহাজ দুইটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এবং অন্যান্য যে জাহাজ রয়েছে তারা আর ওই পথ দিয়ে চলাচলের এখন আর ঝুঁকি নিচ্ছে না। আর এই হামলার পরপরই পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত। সৌদি আরব এবং কাতারের পক্ষ থেকে ইরানের এই ধরনের পদক্ষেপের তীব্র নিন্দা করে এর বিরুদ্ধে যে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলে তারা হুঁশিয়ারি দিয়েছে। ইস্যুটিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের মতো মিত্র দেশের সঙ্গে তারা বৈঠকের প্রস্তুতি নিচ্ছে, এবং এই ধরনের বৈঠকের পরই যে কোনো মুহূর্তে বড় কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন হতে পারে। সেটি হতে পারে নিজের ভূখণ্ড যুক্তরাষ্ট্রকে ব্যবহারের অনুমতি দেওয়া ইরানের বিরুদ্ধে। এই ধরনের বড় সিদ্ধান্ত সৌদি আরব এবং কাতারের মতো দেশ নিতে পারে, যেটি তারা পূর্বেও নিয়েছে। এখন নতুন করে আবার এই ধরনের সম্ভাবনা তৈরি হয়েছে। নতুন করে উপসাগরীয় দেশগুলো যুদ্ধে জড়িয়ে যেতে পারে, যেমন প্রস্তুতির
কথা শোনা যাচ্ছে এবং যুক্তরাষ্ট্র যে কোনো মুহূর্তে মাত্র ১ ঘন্টার মধ্যেই হামলা চালাতে সক্ষম এবং হামলা চালাতে পারে এমন হুমকি দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। ইরানের যে সেতু রয়েছে এবং অবকাঠামো রয়েছে তা ধ্বংস করার হুমকি দিয়েছে। ঠিক এমতো অবস্থায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী জনাব আগারচি তিনি তার বক্তব্যে দাবি করেছেন, যদি যুক্তরাষ্ট্র তার হুমকি অব্যাহত রাখে তাহলে কোনো ধরনের আলোচনায় ইরান বসবে না, সরাসরি আলোচনার টেবিল থেকে ইরান সরে আসবে। এবং ডোনাল্ড ট্রাম্পের এই আক্রমণাত্মক বক্তব্যের জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের মধ্যকার সমঝোতা স্মারক বা MOU এর যে ১৩ নম্বর অনুচ্ছেদ রয়েছে তার কথা স্মরণ করিয়ে লিখেন, সমঝোতা স্মারকের ১৩ নম্বর অনুচ্ছেদটি একদম স্পষ্ট, হুমকি অব্যাহত থাকলে চূড়ান্ত চুক্তি নিয়ে কোনো আলোচনা শুরু করা হবে না, নিজের স্বাক্ষরের প্রতি সম্মান প্রদর্শন করুন। দেখুন, দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা ইরান করবে কিনা সেই বিষয় নিয়েও স্পষ্ট কোনো এখনো বার্তা নেই। তবে ইরানের পক্ষ থেকে পরিষ্কারভাবে বলা হচ্ছে তারা চাপে পড়ে বা যে কোনো ধরনের হুমকির মুখে কোনো ধরনের চুক্তি করা তো দূরের কথা, তারা আলোচনায় বসবে না। দেখুন, হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজ সেটি যুক্তরাষ্ট্রের হোক, সেটি ন্যাটো কোনো দেশের হোক বা উপসাগরীয় দেশের হোক, যে কোনো দেশেরই হোক না কেন, ইরান তার নিজের স্বার্থে কোনো ছাড় দিতে চাচ্ছে না। ইরানের যে শর্ত রয়েছে, ইরানের যে সামরিক কৌশল রয়েছে তা মেনে চলতে সকল দেশকেই বাধ্য করতে চাচ্ছে তারা, যেটি ন্যাটোর জ্বালানি ব্যবস্থায় বড় ধরনের যে হুমকি রয়েছে তা হিসাবে উপস্থাপন করতে চাচ্ছে যুক্তরাষ্ট্র। ইস্যুটিকে কেন্দ্র করে তুরস্কের ভেতর ন্যাটোর যে সম্মেলন হতে চলেছে সেখানে যোগ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যেমনটা জানা যাচ্ছে, ন্যাটো দেশগুলোকে এই ইরানের বর্তমান হরমুজ প্রণালীতে যে পদক্ষেপ এবং বিশ্বব্যাপী জ্বালানি সংকট এবং ইউরোপের অর্থনীতির ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়গুলো নিয়ে গুরুত্ব সহকারে আলোচনা হবে এবং ডোনাল্ড ট্রাম্প তার যে অবস্থান রয়েছে, তার যে পাওয়ার রয়েছে, তার মাধ্যমে এই যে ইউরোপের দেশগুলো রয়েছে ন্যাটোভুক্ত সেই সকল দেশগুলোকেই ইরানের বিরুদ্ধে যে কোনো যুদ্ধে জড়িয়ে যাওয়ার ক্ষেত্রে প্রভাবিত করার চেষ্টা করতে পারে। যদিও বিষয়টা ভিন্ন যে ন্যাটোর যে জোটবদ্ধ যে আক্রমণের পলিসি বা তাদের যে নিরাপত্তা কৌশল সেটা ইউরোপ কেন্দ্রিক, বিশেষ করে রাশিয়ার বিরুদ্ধে কার্যকর। অন্য দেশের বিরুদ্ধে তারা ঠিক কতটুকু সামরিক পদক্ষেপে এগিয়ে আসবে বিষয়গুলো অনেকটাই সন্দেহের মধ্যে রয়ে গেছে, যেখানে যুক্তরাষ্ট্র নিজের এই বিশাল শক্তি যে নৌবহর রয়েছে তা দিয়েও ইরানের বিরুদ্ধে কার্যকরভাবে হরমুজ প্রণালী উন্মুক্ত করতে পারেনি। এর পূর্বেই কিন্তু ইউরোপের বিভিন্ন নেতারা এমনটাই বলেছেন যে হরমুজ প্রণালীর যেই জটিল সমস্যা রয়েছে, সামরিক পদক্ষেপের মাধ্যমে তার সমাধান করার বিষয়টা অত্যন্ত জটিল এবং প্রায় অসম্ভব। কারণ এই একেবারে সরু চ্যানেলটি সামরিকভাবে যুদ্ধ জাহাজের উপস্থিতি রেখে নিরাপত্তা প্রদান করার বিষয়টি একেবারে বাস্তবসম্মত নয়। দেখার বিষয়ে এই ন্যাটোতে ইরানের ইস্যুকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র এখন তার যে দ্বিতীয় কৌশল নিতে যাচ্ছেন সেটা কতটুকু সফল হয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।